পার্সেন্টেজের তৃতীয় ভিডিওতে আমরা 22 থেকে অঙ্ক শুরু করছি। আমরা এর আগে প্রথম ভিডিওতেই তোমাদের পার্সেন্টেজ সংক্রান্ত বেসিক যে কনসেপ্ট সেখানে ক্লিয়ার করেছি এবং তার সঙ্গে সঙ্গে একটা ছকের মাধ্যমে মনে করো ভগ্নাংশকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করব 1/1, 1/2, 1/3 এইভাবে 1/20 পর্যন্ত আমরা করেছি এবং সেগুলোকে কাজে লাগিয়েই আমরা স্টেপ জাম্প করে কী করে অঙ্কগুলো তাড়াতাড়ি করব সেগুলো দেখব। কোনো শর্টকাট ট্রিক্স আমরা ফলো করব না, আমরা জাস্ট স্টেপ জাম্প করব। ওকে, তো দেখা যাক 22 অঙ্কটা কী বলছে। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? বাহ, তাহলে আমরা জানি 20% সমান কি? 20% সমান 1/5, তাই তো? মানে 5-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যদি দাম নিয়ে বলি তাহলে আগে কয়লার দাম ছিল 5 টাকা, এখন হয়েছে 6 টাকা, তাই তো? এবার তারপরে কি বলেছে? তারপর বলছে তাতে একটা পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। তাহলে ব্যবহার নিয়ে যদি কথা বলি, আমরা ইউজ নিয়ে যদি কথা বলি, তাহলে ব্যবহার তো 20% কমিয়েছে। মানে আগে যদি ব্যবহার করতো 5, এখন ব্যবহার করে 4, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি দাম 20% বাড়িয়েছে, 5 থেকে 6 হয়েছে, ব্যবহার 20% কমিয়েছে, 5 থেকে 4 হয়েছে, কারণ 20% মানে 5-এর মধ্যে 1, তাই তো? এবার তুমি দেখো আমরা এটা কি করতে পারি, চলো গুণ করে দিই। আমরা এরকম অঙ্ক আগেও করেছি, কত যা দেখো। যদি তুমি গুণ কেন করবো, একটা সিম্পল জিনিস বুঝে নাও। ধরো দাম 5 টাকা ছিল, সেখানে 6 টাকা হয়েছে। ব্যবহার আগে 5 কেজি করতো, এখন 4 কেজি ব্যবহার করে, ঠিক আছে? তাহলে দেখো 5 টাকা করে 5 কেজির দাম কত? 25 টাকা। আর 6 টাকা করে 4 কেজির দাম কত? 24 টাকা, তাই তো? তার মানে এটা আগে আর এটা পরে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগে খরচা হতো 25 টাকা, এখন খরচা হয় 24 টাকা, তাই না? আগে খরচা হতো 25 টাকা, এখন খরচা হয় কত? 24 টাকা। তাহলে কত খরচা কমছে? দেখো খরচা কিন্তু কমছে 1 টাকা, তাই তো? 25 টাকায় 1 টাকা, তাহলে আমি দেখতে পাচ্ছি খরচা 25 টাকায় 1 টাকা কমছে, তাই তো? তাহলে 25 টাকায় যদি 1 টাকা কমে, তাহলে 100 টাকায় কত কমবে? 4 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে বি, বলছে 4% খরচ কমবে, 4% খরচ কমবে। বোঝা গেল? ভালো করে অঙ্কটা দেখো, একদম সেই ছকটা করেছিলাম, যে একদম ছক ধরে অঙ্ক করলাম আমরা। 20% বেড়েছে, তাহলে 5 ছিল 6 হয়েছে, 20% ব্যবহার কমেছে, 5 ছিল 4 হয়েছে, তাই তো? এবার দাম আর ব্যবহার গুণ করে দেখে দিলাম। দেখো আগে 25 টাকা খরচ হতো, এখন 24 টাকা খরচ হয়, রাইট? বোঝা গেল? আশা করি কোনো সমস্যা হবে না। চলো পরের অঙ্কে যাচ্ছি। দেখি 23 অঙ্কটা কী বলেছে। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে ফেল করলো 15%, বা শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? আচ্ছা, তাহলে একটু আমি লিখে নিই। ইংলিশে ফেল করেছে কতজন? করেছে 40%। ওকে, ম্যাথে ফেল করেছে কজন? ম্যাথে ফেল করেছে 30%। আবার বলছে যে উভয় বিষয়, অর্থাৎ এই দুটো সাবজেক্টেই ফেল করেছে কজন? দুটো সাবজেক্টেই ফেল করেছে 15%, তাই না? দুটো বিষয়ে ফেল করেছে হচ্ছে 15%। তার মানে একটা জিনিস দেখো, এই 15% এরা ইংলিশেও ফেল করেছে, এরা ম্যাথেও ফেল করেছে। আবার দেখো, তার মানে এই 15% 40%ও ঢুকে আছে, এই 15%টা 30%ও ঢুকে আছে, তাই না? কারণ 30%-এ ম্যাথে যারা ফেল করেছে 30%, তাদের মধ্যেই তো 15% আছে যারা ম্যাথ ইংলিশ দুটোতেই ফেল করেছে। আবার 40% যে ইংলিশে ফেল করেছে, তাদের মধ্যেই তো 15% ঢুকে আছে, তাই না? অর্থাৎ অঙ্ক যেটা বলেছে যে ইংলিশে ফেল করেছে 40%, ম্যাথে ফেল করেছে 30%, আর উভয় বিষয়ে যারা ইংলিশেও ফেল করেছে ম্যাথেও ফেল করেছে, যারা ইংলিশের মধ্যেও ঢুকে আছে ম্যাথের মধ্যেও ঢুকে আছে, তারা হচ্ছে 15%, তাই তো? এবার একটা কাজ করি, এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি। দেখো যে শুধু ইংলিশে ফেল করেছে কত? শুধু ইংলিশে ফেল করেছে কত? 40 - 15, তাই তো? তাহলে 25% শুধু ইংলিশে ফেল করেছে। শুধু ম্যাথে, মানে দুটো সাবজেক্টে নয়, শুধু ম্যাথে ফেল করেছে কতজন? 15% ফেল করেছে। 30%-এর মধ্যে 15% অল সাবজেক্ট, তাহলে শুধু ম্যাথে আর অল সাবজেক্ট মানে উভয় বিষয়ে ফেল করেছে কত? 15%, তাই না? কী করলাম আমি দেখো কী করলাম, এই যে 15% যে না ছাত্রছাত্রী যারা এখানে ইংলিশেও ঢুকেছিল ম্যাথেও ঢুকেছিল, আমি তাদেরকে শুধু ওখান থেকে বের করে দিলাম। তাহলে ইংলিশে ফেল করেছে 25%,
ম্যাথে ফেল করেছে, শুধু ম্যাথে 15%, আর অল সাবজেক্টে ফেল করেছে কিন্তু 15%, তাই না? তাহলে এবার দেখো তাহলে মোট ফেল করেছে কতজন, এখান থেকে বেরোবে কিন্তু মোট ফেল। কারণ আমি যদি এই দুটোকে যোগ করতাম বা তার সঙ্গে এটা যোগ করতাম, দেখো এ কিন্তু একবার এখানেও ঢুকে রয়েছে, এখানেও ঢুকে রয়েছে। যারা উভয় বিষয়ে ফেল করেছে তারা ইংলিশেও মধ্যেও ঢুকে আছে, তারা ম্যাথেও ঢুকে আছে। আমি তাদেরকে আলাদা করে দিলাম, আলাদা করে তাদের জন্য একটা আলাদা ঘর বানিয়ে দিলাম। নাও অল সাবজেক্ট 15%, শুধু ইংলিশ, শুধু ম্যাথ। ওকে, এবার তাহলে এই টোটালটা কত হলো, এই টোটাল ফেলটা কত হলো? চলো কাইটা চেঞ্জ করে দিচ্ছি। টোটাল ফেল হলো আমাদের 15 15 30, 30 আর 25 হচ্ছে গিয়ে 55% হচ্ছে টোটাল ফেল হলো। তাহলে 55% যদি টোটাল ফেল হয় তাহলে টোটাল পাস কত? টোটাল পাস আমাদের হচ্ছে 45% আছে। দেখো ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 45% আমাদের অ্যান্সার। ভালো করে অঙ্কটা বুঝে নাও, আশা করি কোনো সমস্যা হবে না। একদম পাতি অঙ্ক, সিম্পল অঙ্ক। এরকম অঙ্ক আমরা অনেকগুলো করব, ঠিক আছে? একবার দেখে নাও। চলো পরের অঙ্কে যাচ্ছি। চলো 24 অঙ্কটা দেখি। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% ছাত্র হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছিল? একদম সেম টু সেম 23-এর অঙ্কটার মতো, একদম সেম টু সেম 23-এর অঙ্কের মতো, শুধু ওখানে ফেল দিয়েছিল, এখানে পাস দিয়েছে, আর কিচ্ছু না, একদম সেম টু সেম 23-এর মতো। চলো দেখি। দেখো কী বলেছে, ইংরেজিতে পাস করেছে, তাই তো? ইংলিশে পাস করেছে কজন? ইংলিশে পাস করেছে 60%, তাই না? হিন্দিতে পাস করেছে কজন? হিন্দিতে পাস করেছে 70%, হিন্দি পাস করেছে 70%। আর বলেছে 40% উভয় বিষয়েই পাস করে। এই যে 40% সংখ্যাটা, এটা উভয় বিষয়েই পাস করে। তাহলে আমি এখান থেকে 40 বাদ দিয়ে দিই। তাহলে দেখো এই যে 20% এরা কী করেছে? এরা ইংলিশে পাস করেছে কিন্তু হিন্দিতে পাস করতে পারেনি, তাই তো? কারণ 40% তো উভয় বিষয়ে পাস করেছে, আবার এই 40% সেখানে দু জায়গাতেই রয়েছে যেহেতু, তাহলে 30% ছেলেমেয়ে এমন আছে, এই যে 30% ছেলেমেয়ে এমন আছে যারা হিন্দিতে পাস করেছে, অর্থাৎ শুধুমাত্র হিন্দিতে পাস, তারা ইংলিশে পাস করতে পারেনি। 20% ছেলেমেয়ে তারা ইংলিশে পাস কিন্তু হিন্দিতে পাস করতে পারেনি, ঠিক আছে? তাহলে আমি দেখো টোটাল কী পেলাম, আমি দেখলাম শুধু ইংলিশে পাস পেলাম হচ্ছে আমি 20%, ওকে? শুধু ইংলিশে পাস। শুধু হিন্দিতে পাস পেলাম 30%, ওকে? আর দুটোতেই পাস পেলাম 40%। বোঝা গেল? একদম আগেরটার মতো। কী করছি আমি এই জায়গাটায়, কনসেপ্ট একটু বুঝে নাও। বলেছে আমাকে ইংলিশে পাস করেছে 60%, কিন্তু দুটো সাবজেক্টেই পাস করেছে 40%। তাহলে মাঝখানের যে 20% ছেলে মেয়ে, এরা শুধু ইংলিশে পাস করেছে, এরা হিন্দিতে পাস করতে পারেনি। কারণ যদি ইংলিশ হিন্দি দুটোতেই পাস করতো তাহলে তো অল সাবজেক্টে পাসের না, এখানে নাম পার্সেন্টেজে উঠতো না, তাহলে এইখানে কাউন্ট হতো, এখানে তো কাউন্ট হচ্ছে না। দেখো 60% ইংলিশে আর 40% অল সাবজেক্টে। তাহলে এই যে 20% ছেলেমেয়েরা, এরা ইংলিশে পাস করেছে ঠিকই কিন্তু হিন্দিতে পাস করতে পারেনি। কারণ যদি হিন্দিতেও পাস করতো তাহলে 40%-এর মধ্যে কাউন্ট হতো। সেমভাবে হিন্দিতেও তাই, 70% ছেলেমেয়ে হিন্দিতে পাস করেছে কিন্তু তারা কিন্তু ইংলিশে পাস করতে পারেনি, তাহলে 40-এর মধ্যে কাউন্ট হতো। তাহলে শুধু ইংলিশ হলো, শুধু হিন্দি হলো, আর অল সাবজেক্ট হলো। দেখো অল সাবজেক্টকে দুবার নেওয়ার কোনো মানেই হয় না, স্টুডেন্ট তো সেই একই। তাহলে ইংলিশ হলো, হিন্দি হলো, অল সাবজেক্ট হলো। তাহলে মোট পাস কতজন হলো দেখো তো? মোট পাস হলো 40, 30, 70, 2, 90, তাই না? তাহলে 90% মোট পাস হলো। তাহলে টোটাল ফেল কত? উভয় বিষয়ে ফেল 10% আমাদের অ্যান্সার। দেখে নাও একদম সেম টু সেম আগের অঙ্কের মতো। বুঝতে না পারলে আবার ভিডিওটা পেছনে গিয়ে একবার দেখে নাও, আশা করি কোনো সমস্যা হবে না, অঙ্কটা একবার দেখে নাও। চলো তাহলে পরের অঙ্কে যাচ্ছি। চলো 25 অঙ্কটা দেখি। একটি শহরের জনসংখ্যা 1,80,000, ওকে? প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেল, 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো এই ধরনের অঙ্কগুলো অনেকেই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের নিয়মে করে, কিন্তু আমি একদম সিম্পল নিয়মে করব, কারণ আমরা সেই ছকটা করেছিলাম, মনে আছে? 1/1, 1/2, 1/3, মনে আছে? তাহলে 10% সমান কি? 10% মানে 1/10 না? 10% সমান 1/10। এবার বলছে প্রতি বছর 10% করে বাড়ে, 2 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা 10% করে বাড়ে মানে 10 থাকলে সেটা 11 হয়, 10 থাকলে 11 হয়, তাই না? 10 থাকলে 11 হয়। তাহলে এটা প্রথম বছর গেল, 10 ছিল 11 হয়েছে। পরের বছর আবার তাই 10 ছিল 11 হয়েছে, কারণ 10% করে বাড়ে তো। তাহলে এবার দেখো তাহলে 2 বছরে কত বাড়লো? এটা 10 10-এ 100, মনে আছে এই নিয়মে করেছি অঙ্ক আমরা। এটা 11 স্কোয়ার কত হবে? 121। তার মানে প্রতি বছর যদি 10% করে বাড়তে থাকে তাহলে 100 থাকলে 121 হবে। এবার বলছে একটি শহরের জনসংখ্যা এত, তার মানে এখন আছে কত? 1,80,000। তার মানে 100 সমান 1,80,000 না?
ভালো করে দেখো, আমি যেটাকে 100 বলছি, 100 থাকলে 121 হতো 2 বছর পর। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, প্রতি বছর বাড়ছে, তাহলে 100 থাকলে 121 হতো। আছে কত? 1,80,000, তাই তো? তাহলে আমি 100 সমান সমান এখানে আমাকে বলে দিয়েছে না 1,80,000, 1,80,000, এটা 100 সমান সমান বলে দিয়েছেন। এবার যদি 100 সমান সমান 1,80,000 হয়, 1 সমান সমান কত? দুটো শূন্য বাদ দিয়ে দাও, ঠিক আছে? এই দুটো শূন্য বাদ দিয়ে দাও, 1 সমান সমান হচ্ছে 1,800। তাহলে এই নাম্বারটাকে আমি 1,800 দিয়ে গুণ করলেই তো বর্তমান জনসংখ্যা পেয়ে যাবো আমার, তাই না? 100 সমান সমান 1,80,000, 1 সমান সমান কত? 1 সমান সমান 1,800, 1 সমান সমান যদি 1,800 হয় তাহলে 121 সমান সমান কত? 121 ইন্টু 1,800, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি লাস্টে দুটো শূন্য সব জায়গাতেই আছে। আচ্ছা, 121 ইন্টু 1,800, তাহলে 121 ইন্টু 1,800 আমাকে গুণ করতে হবে। শুধু 121 ইন্টু 18 দেখি, চলো তাহলে 121 ইন্টু 18 করবো। 100 প্লাস 21 ইন্টু 18, দেখো তো সেম না? তাহলে 18 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 1,800। দুটো শূন্য কিন্তু আমি এখানে ধরিনি, এই দুটো শূন্য কিন্তু আমি এখানে ধরিনি। যাই হোক, 1,800 জায়গায় 18 দিয়ে করছি। আচ্ছা, 100 ইন্টু 18, 1,800 প্লাস 18 দুগুণি 3600, 336, 360, আচ্ছা প্লাস 18, তাই তো? তাহলে 1,800, 3 2100, 2160, 2178, তাহলে মানে 2178 আর দুটো শূন্য, 2178 দুটো শূন্য। দেখো বি হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে আমাদের অ্যান্সার। কীভাবে গুণটা করলাম বোঝা গেল? 121কে ভেঙে নিলাম 100 প্লাস 21, ঠিক আছে? তাহলে 1,800 আর 21 ইন্টু 18, 18 মানে 20 ইন্টু 18 হচ্ছে 36, 360, আর 18, তাহলে বোঝা গেলো 2178। আর দুটো শূন্য যে লিখিনি আমি এখানে পরে লিখে নিচ্ছি। তাহলে বোঝা গেলো জনসংখ্যা কী হচ্ছে, একদম বাতি নিয়ম। দেখো এই নিয়মটা আমরা আগে অনেকগুলো অঙ্ক ইউজ করলাম, তাই তো? যেখানে দাম বেড়ে যাচ্ছিলো, ব্যবহার কমে যাচ্ছিলো, ঠিক আছে? বা আমরা ওই 20% করে পরপর বৃদ্ধি বা বৃদ্ধি তারপর কম হ্রাস, ওই অঙ্কগুলো তো করছিলাম পরপর, মনে আছে? সেই একই রুলস অঙ্ক করছি, সেই একই রুলস অঙ্ক করছি, কোনো এখানে কোনো জটিল কিচ্ছু নেই, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাচ্ছি। চলো দেখি 26 অঙ্কটা। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, 10% করে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, আর বলছে 3 বছর আগে কত ছিল? আচ্ছা, 10% বৃদ্ধি পেয়েছে মানে আমি সেটা করি 10% মানে 1/10, তাই তো? 1/10 মানে 10% করে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, মানে 10 ছিল 11 হয়েছে, 10 ছিল 11 হয়েছে, 10 ছিল 11 হয়েছে। 3 বছর বলেছে না? 3 বছর। চলো 3 বছর, তাহলে এটা 3 10 কত হচ্ছে? 1 2 3, এটা হবে 1331। 11 কিউব, 11 কিউব আমি নাম্বার সিস্টেমের সঙ্গে বলেছিলাম তোমাদেরকে মনে রাখ, মুখস্থ করতে এটা, তাই তো? 15 অবধি কিউব মুখস্থ করতে বলেছিলাম, তো 11 কিউব 1331। এবার বলেছে, দেখো বলেছে বর্তমান জনসংখ্যা এটা 3 বছর আগে কত ছিল। তার মানে বর্তমান জনসংখ্যা আমি কোনটাকে দিয়ে ইন্ডিকেট করছি? আমি এটাকে দিয়ে ইন্ডিকেট করছি না বর্তমান জনসংখ্যাটাকে, এটা আমার। তাহলে এটা ইজুকাল টু বলে দিয়েছে 7986, 7986 বলে দিয়েছে, তাই তো? তাহলে আমাকে এটা ইজুকাল টু কত সেটা বের করতে হবে। আচ্ছা, এবার বলো 1331 ইজুকাল টু যদি এটা হয়, তাহলে 1 ইজুকাল টু কত? ভাগ করে দাও, ভাগ করে দাও, দেখো কত হচ্ছে, ভাগ করে দাও। 6 না? 1 ইজুকাল টু 6 হচ্ছে না? তাহলে কী করবো, আমি এটাকে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 6,000 হচ্ছে আমার জনসংখ্যা হবে। 3 বছর আগে আমার জনসংখ্যা ছিল 6,000, আছে এখানে, দেখো ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। ভালো করে দেখে নাও, একদম আগের অঙ্কের মতোই, একদম আগের অঙ্কের মতোই। ওখানে 2 বছর ছিল, এখানে 3 বছর আছে, আর কিচ্ছু না। চলো ভালো করে দেখে নাও, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 27 অঙ্কটা দেখি। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের, এটা খুব ইম্পর্ট্যান্ট, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই হচ্ছে ওড়িয়া। আচ্ছা, যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা, তাহলে দেখো যখন আমাকে বলে দিয়েছে হিন্দি বইয়ের সংখ্যা, তাহলে ওড়িয়া বইয়ের এখানে আমার কোনো কাজই নেই। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের, আচ্ছা 40% যদি ইংরেজি হয় তাহলে বাকি কত? বাকি কত থাকবে? 40% ইংরেজি, হ্যাঁ 100% আমাদের 40% ইংরেজি, বাকি 60%। এবার বলছে 60%-এর আবার 40% হচ্ছে হিন্দি, 60%-এর 40% হচ্ছে হিন্দি। আচ্ছা 60%-এর 40% মানে কত? দেখো 24%। 60%-এর 40%, তাই তো? 60%-এর 40%, 4 6 24, 0 0 থেকে যাবে, দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য থাকবে, দুটো শূন্য কেটে যাবে, কারণ 60 মানে 60/100। দেখো এটা তো আমি এরকমও করতে পারি, মুখে মুখেই করলাম, 60/100 60%, 40/100 40% হলো। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, দেখো 24/100, আর 24/100 মানে কি? 24%। এটা আমি ডাইরেক্ট করলাম কীভাবে? 4 6 24, দুটো শূন্য কেটে যাবে, তাই তো? সেই প্রথমে একদম বেসিকে করিয়েছিলাম আমি, 70-এর 30%, এভাবে মনে আছে? একদম বেসিকে করিয়েছিলাম প্রথমেই একদম। যাই হোক, তাহলে 60%-এর 40% মানে 24%।
তাহলে আমি বলতে পারি যে হিন্দি বই আছে 24%, ওভারঅল হিন্দি বই কত আছে? 24% আছে, তাই না? ওভারঅল হিন্দি বই আছে 24%, আর এই 24%-এর সংখ্যা বলে দিয়েছেন 4800। তাহলে এটা যদি 4800 হয় তাহলে 1% ইজ ইকুয়াল টু কত? 200 না? আর 1% যদি 200 হয় তাহলে কি বলেছে আমাকে? মোট বই তো 100%, তাহলে 100% কত হবে? 200 ইন্টু 100, 200 ইন্টু 100, তাই তো? তাই 200 ইন্টু 100 হলে 20,000 আছে। দেখো কী হচ্ছে আমাদের অ্যান্সার, 20,000। ভালো করে দেখে নাও, এই অঙ্কটা এখানে শুধু এইটুকুই ছিল, 60% 40%, এটাই বের করা মেন ট্রিক্স ছিল, আর কিচ্ছু না, একদম মুখোমুখি হবে অঙ্কটা। ভালো করে দেখে নাও, হ্যাঁ। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 28 অঙ্কটা দেখি। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। আচ্ছা, মূল্য 15% বৃদ্ধি পেল, বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কী প্রভাব পড়লো? আচ্ছা, লাভ হলো না ক্ষতি হলো, এই ব্যাপারগুলো আর কি। তাহলে প্রাইস কী হয়েছে? প্রাইস হচ্ছে 15% বেড়েছে, মানে 100-15। আচ্ছা, বা করতে পারি 15% মানে 3/20 না? 15% মানে 3/20, তাই তো? কারণ 5% মানে 1/20, 10% 2/20, 15% 3/20। তার মানে 15% বৃদ্ধি পেল মানে 20 ছিল 23 হয়েছে। ওকে, প্রাইস তাহলে 20 ছিল 23 হয়েছে। এবার কি বলেছে? কনজামশন, তাই তো? বিক্রয় মানে লোকজন নিচ্ছে কম, তাহলে কনজামশন দেখি কত হয়েছে। কনজিউম কত করছে? কনজিউম 20% কমে গেল। 20% মানে কত? আমরা জানি 20% মানে কি? 1/5, তাই তো? মানে 20% কমে গেল মানে আগে যদি 5টা সেল হতো, এখন সেল হচ্ছে কত? 4টে, 5টাতে একটা কমে যাচ্ছে। তাহলে দেখো তো, প্রাইস ইন্টু কনজামশন ইজ ইকুয়াল টু আমাদের টোটাল না, টোটাল ভ্যালু না? আচ্ছা, তার মানে আগে 100 টাকার মাল বিক্রি হতো, 20 টাকা করে 5টা বিক্রি হতো। আগে 100 টাকার মাল বিক্রি হতো, এখন কত হচ্ছে? এখন হচ্ছে গিয়ে 80 আর 3 4 12, মানে 92 টাকার মাল বিক্রি হচ্ছে, তাই না? ভালো করে দেখো, আগে 100 টাকার মাল বিক্রি হতো, এখন 92 টাকার মাল বিক্রি হচ্ছে, তাই না? ভালো করে দেখো, কী বলেছে? 15% বেড়েছে। 15% মানে কত? 3/20। তোমরা যদি করতে না পারো, তোমরা কী করবে? 15% মানে 15/100, 5 দিয়ে কাটো, ছোটো করবে সবসময়, মনে রাখবে ছোটো করে নেবে, সুবিধা হবে। 5/100, 15/100, তার মানে ছোটো করে 3/20। এবার যারা জানো তারা মুখে মুখে করতে পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। 15% মানে 5% হচ্ছে 1/20, 10% হচ্ছে 2/20, 15% 3/20। ঠিক আছে, তাহলে 20 থাকলে সেটা 23 হয়েছে বৃদ্ধি পেয়ে। আর কমলো মানে হচ্ছে গিয়ে 20% কমলো। 20% মানে কত? 1/5। যেমন 5% মানে 1/20, তেমনি 20% মানে 1/5। আচ্ছা, এটা আমরা দেখেছি। তো 20% হচ্ছে 1/5 যদি হয়, তাহলে 5 ছিল, কমলো তো, 5 ছিল 4 হয়েছে। তাহলে বুঝতে পারছি আমরা যে আগে 100 টাকা সেল হলে প্রাইস ইন্টু কনজামশন। ধরো একটা কথা বলি, তুমি দোকানে গেছো সিঙ্গাড়া কিনতে, একটা সিঙ্গাড়ার দাম 5 টাকা, তুমি 10টা আনলে, ক টাকা হবে? 5 ইন্টু 10, 50 টাকা হবে। সিঙ্গাড়ার দাম যদি 1 টাকা করে কমে যায়, তাহলে কত হবে? 4 টাকা করে 10টা, 40 টাকা, তাই তো? তাহলে প্রাইস ইন্টু কনজামশন ইজ ইকুয়াল টু টোটাল সেল, তাই তো? তাহলে আগে তো হচ্ছে গিয়ে 100 টাকা, এখন বিক্রি হয় হচ্ছে 92 টাকা, 23 টাকা করে 4টে বিক্রি হয়, তাই তো? তার মানে দেখতে পাচ্ছি আমি 100 টাকায় 8 টাকা করে কমে যাচ্ছে না? বিক্রিটা আমার 8 টাকা করে কমে যাচ্ছে না? 100 টাকায় 8 টাকা, তার মানে 8% ক্ষতি হচ্ছে, তাই তো? ভালো করে দেখো, তাহলে 8% আমার ক্ষতি হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুব সিম্পল অঙ্ক। চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো 29 অঙ্কটা দেখি। কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও, মানে কমিয়েছিল, তবুও খরচ 4% বেড়ে যায়। খরচে এক্সপেন্ডিচার 4% বেড়ে যায়। আচ্ছা, এক্সপেন্স 4% বেড়ে যায়, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? আচ্ছা, একটু আগে 28 অঙ্কটাতে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ। আমি লিখলাম এক্সপেন্স লিখলাম। আচ্ছা, এক্সপেন্স বা এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু কি? প্রাইস ইন্টু কনজামশান, তাই তো? প্রাইস ইন্টু কনজামশান, অর্থাৎ দাম, তাই তো? কত টাকা করে দাম আর তার পরিমাণ, কতটা আমি নিচ্ছি তার পরিমাণ, এই দুটোকে গুণ করলে আমি পাবো আমার খরচ, তাই তো? ধরো 50 টাকা করে দাম, দুটো নিচ্ছি, তার মানে খরচ হবে 100 টাকা। 100 টাকা করে দাম, 3টে নিচ্ছি, তাহলে খরচ হবে আমার 100 টাকা করে দাম, 3টে নিচ্ছি, মানে 300 টাকা খরচ হবে। তাহলে খরচ সমান কী হচ্ছে? খরচ সমান দাম ইন্টু পরিমাণ, বা ইংরেজিতে লিখতে পারি এক্সপেন্ডিচার বা এক্সপেন্স ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশান। এবার কি, যদি আমার খরচ সেম রাখতে হয়, তাহলে প্রাইস আমার যত বাড়বে আমার পরিমাণ তত কমাতে হবে, আর প্রাইস যত কমবে পরিমাণ তত আমাকে বাড়াতে হবে, তবে তোমার খরচ সেম থাকবে, তাই তো? ভালো করে জিনিসটা বোঝো। যদি আমার প্রাইস বাড়ে, ধরো আমি সাপোজ বললাম আমি 50 টাকা দামের আমি দুটো
কোল্ড ড্রিঙ্কস নিলাম, তাহলে আমার খরচ হলো কত? 100 টাকা। এখন দেখা গেল যে আমার কোল্ড ড্রিঙ্কসের দাম কমে 25 টাকা করে হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কসের দাম কমে 25 টাকা করে হয়ে গেল, কিন্তু আমাকে আমার বাবা 100 টাকাই দিয়েছে। আমি তাহলে কটা কোল্ড ড্রিঙ্কস পাবো? আমি দেখো 4টে পাবো, তাই না? তাহলে দেখো যে হারে আমার দাম কমবে আমি সেই হারে পরিমাণ বাড়াবো। দেখো দাম আমার 50% কমে গেছে, দাম আমার 50% কমে গেছে না, তাই না? মানে যা ছিল তার হাফ হয়ে গেছে দাম, যা ছিল দাম তার হাফ হয়ে গেছে। আমি পরিমাণটা কী করেছি? যা ছিল তার, যা নিয়েছিলাম তার ডবল নিয়ে নিয়েছি। এটা হাফ হয়েছে, এটা ডবল করে দিয়েছি। তার মানে দেখো আমার দাম যে হারে কমেছে আমি পরিমাণ সেই হারে বাড়িয়ে দিয়েছি, তাই না? তাহলে বোঝা গেল এক্সপেন্ডিচার খরচ ইজ ইকুয়াল টু কি? দাম ইন্টু পরিমাণ বা প্রাইস ইন্টু কনজাম্পশন। এবার চলো এই অঙ্কটাতে আসি। কি বলছে? কেরোসিনের, আচ্ছা এখানে একটা দাগ দিয়ে দিই। কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ার ফলে কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, তাই তো? আচ্ছা তাহলে আমি বলছি, দেখছি প্রাইস আমি কি দেখছি? প্রাইস আমি দেখছি 30% বেড়েছে। 30% মানে দেখো 100তে 130, 10 ছিল 13 হয়েছে, তাই না? 10 ছিল 13 হয়েছে। এবার পরিমাণ বা কনজাম্পশন, এটা তো আমি জানি না, বলেছে কমানো হয়েছে, কিন্তু কতটা কমানো হয়েছে আমি তো জানি না। আচ্ছা কনজাম্পশন আমি এটাকে লিখে দিচ্ছি, জায়গা নেই আর। কনজাম্পশন, ওকে, কনজাম্পশন আমি জানি না, কিন্তু আমি খরচ সম্পর্কে জানি। আমার খরচ কি হয়েছে? 4% বেড়ে গেছে। 4% মানে 4% মানে কই? 4% মানে হচ্ছে 1/25, তাই না? 1/25, তা 4% খরচ বেড়ে গেছে, মানে 25 টাকা খরচ হলে এখন সেটা হচ্ছে 26 টাকা খরচ হয়, তাই না? আগে 25 টাকা খরচ হলে এখন 26 টাকা খরচ হয়। বোঝা গেল? আগে 25 টাকা খরচ হলে এখন 26 টাকা খরচ হয়। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমরা জানি প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু হচ্ছে এই এক্সপেন্ডিচার, তাই তো? এটা এক্সপেন্ডিচার, যাই হোক এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস ইন্টু কনজাম্পশন অর্থাৎ দাম সঙ্গে তার পরিমাণ গুণ করলে তবে আমি খরচ পাবো। তাহলে এখান থেকে বলতে খরচ থেকে এক্সপেন্ডিচার থেকে যদি আমি প্রাইসকে ভাগ করে দিই তাহলে আমি কী পাবো? তাহলে আমি আমার কনজাম্পশন পাবো, তাই তো? খরচ বা এক্সপেন্ডিচার থেকে যদি আমি প্রাইসকে ভাগ করে দিই, দামকে ভাগ করি, তাহলে আমি কনজাম্পশন পাবো না। তো এবার বলো 25কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কী পাবো? এখানে পাবো 2.5, তাই না? দেখো তো 2.5 পাবো না, কনজাম্পশন আমি 2.5 পাবো না। আর এখানে কত পাচ্ছি? 26 থেকে 13 ভাগ করলে 2, তার মানে আড়াই থেকে কত কমানো হয়েছে? আড়াই থেকে হাফ কমানো হয়েছে। ভালো করে দেখো, আড়াই থেকে হাফ কমানো হয়েছে, তবে তো 2 হয়েছে। এবার যদি কারো পয়েন্টে সমস্যা হয়, তুমি এক্সপেন্ডিচারকে এটা কী করতে পারো? এটাকে তুমি 50, এটাকে 52 করে দাও, এটাকে 50 টাকা 52 করে দাও, একই ব্যাপার। যাই হোক, তুমি দেখো তাহলে আমি যদি একদম সিম্পলে যাই, প্রাইস সমান কী হবে? প্রাইস ইন্টু কনজাম্পশন সমান কি? এক্সপেন্ডিচার হবে। খরচ সমান কি? দাম গুণ কত টাকা দাম আর কতটা কনজিউম করছে, কত পরিমাণ নিচ্ছে। তাহলে খরচ সমান কত টাকা দাম এবং কতটা কনজিউম করছে। তাহলে যদি এখানে আমার খরচ দেওয়া আছে অঙ্কে, খরচ কত বেড়েছে? 4% বেড়েছে, সেটা দেওয়া আছে। দাম কত বেড়েছে দেওয়া আছে। আমাকে কনজাম্পশন বের করতে হবে, কতটা পরিমাণ আমাকে ব্যবহারটা বের করতে হবে, তাই তো? আমাকে দাম দেওয়া ছিল, খরচ দেওয়া ছিল, আমাকে দাম দেওয়া ছিল আমার কনজাম্পশন। আমি কি করে ভাগ করে দেবো? এটা তো সিম্পল জিনিস না? কত টাকা দাম আর কতগুলো নিচ্ছি সেটা গুণ করলে আমি কত টাকা লাগবে আমার। যে নর্মাল বাজার করতে গিয়ে এটা করো তোমরা, নর্মাল বাজার করতে গিয়ে জিনিসপত্র কিনতে গেলে কত টাকা করে দাম, কটা নিচ্ছ, দুটো গুণ করলে আমার খরচ চলে আসছে, তাই তো? এবার আমার এখানে দামও দেওয়া আছে, আমায় খরচও দেওয়া আছে। ধরো তোমাকে গিয়ে ছোটোবেলায় যখন দোকানে যেতে হয় তখন কি বলে, ডিম কত করে? বললো 5 টাকা করে ডিম। ঠিক আছে, 25 টাকার দাও। 25 টাকার ডিম যদি তোমাকে দেয়, কটা দেবে? 5টা দেবে। 25/5 5টা দেবে। তাহলে সেই জিনিসটাই তোমাকে করতে হয়েছে না? খরচ দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, কনজাম্পশন কত? 2.5, কনজাম্পশন করেছে 2.5, আর পরে কনজাম্পশন হচ্ছে 2। তার মানে দেখো এই ডিফারেন্সটা কত? 0.5 কমানো হয়েছে না? 0.5 কমানো হয়েছে না? তাহলে 0.5 কমানো হচ্ছে আউট অফ 2.5। 0.5 কমানো হচ্ছে আউট অফ 2.5। তাহলে এটা 1/5 হচ্ছে নাকি? দেখো তো, পয়েন্ট হয়ে যাচ্ছে, 5 5 25, তাহলে 1/5 হচ্ছে, আর 1/5 মানে 20%। তাহলে দেখো ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কত কমাতে হবে? 20% কমাতে হবে।
একদম বেসিক অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, ছোটোবেলায় এই অঙ্কগুলোই করেছো, ছোটোবেলায় এগুলো তুমি নর্মালভাবে ইউজ করেছো, যে কত টাকা দাম, কত নিচ্ছ, দুটো গুণ করলে খরচ হয়ে যাচ্ছে, তা তোমার খরচ দেওয়া আছে, দাম দেওয়া আছে, ভাগ করলে তুমি কতগুলো নিচ্ছ সেটা বের করে ফেলবে। এই যে অঙ্ক, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই অঙ্কটাতে। ভালো করে অঙ্কটা দেখো, বারবার বলছি অঙ্কগুলো ভালো করে বোঝো। প্রথমবার যখন অঙ্কগুলো করবে ভালো করে বোঝো, বেসিক কনসেপ্ট যদি একবার মাথায় ঢুকে যায় তাহলে দেখবে এর থেকে সহজ অঙ্ক আর নেই। চলো তাহলে পরের অঙ্কে যাচ্ছি। চলো 30 অঙ্কটা দেখি। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? দেখো এই ধরনের সেম অঙ্ক আমি একটু আগেই করলাম, মনে আছে? 27 অঙ্কটা, গ্রন্থাগারে এতগুলো বইয়ের, হিন্দি বই, এতগুলো বইয়ের এত পার্সেন্টের এত পার্সেন্ট, সেম জিনিস। একটি ব্যক্তি বলেছে তার বেতনের 5% কর দিয়ে দিয়েছে, তাহলে বাকি আছে কত? 5% যখন কর দিয়ে দেবে বাকি থাকবে 95%। এবার বলছি এই 95%-এর পর 95%-এর মধ্যে বাকি টাকার 95% খরচ করে ফেলে। তাহলে 95 টাকার যদি 95%, মানে 95%-এর আরও 95% খরচ করে ফেলে, 95%-এর 95% খরচ করে ফেলে, তাহলে সঞ্চয় করে কত? 95%-এর 5% না? 95%-এর 5% খরচ করে ফেলে না, আর সঞ্চয় করে না, বলেছে 5% কর দিয়ে দেয়, 100 টাকার মধ্যে 5 টাকা কর দিয়ে দিল, রইল 95 টাকা। এই 95 টাকার 95%-এর আর 95% খরচ করে, 95%-এর 95% যদি খরচ করে তাহলে রইল কত? 5%। তাহলে 95%-এর 5% হচ্ছে সে সঞ্চয় করছে, আর সেই টাকাটাই তো 114 টাকা, এটা ইউজুয়াল টু 114 টাকা, তাই না? এবার আমাকে বলতে মোট বেতন মানে 100% বের করতে বলেছে, সেই একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। কী করবে তুমি? একটা কাজ করো, 95%-এর 5%, তাই তো? তাহলে কত পার্সেন্ট হচ্ছে দেখো তো? 95%-এ যদি 5% হয় তাহলে এটা হবে 5 × 95, তাই তো? 5 × 95 525, 500 মানে 500 থেকে 25 বাদ, 475, 100 থেকে 500, 5 5 25, তাহলে 475 মানে 4.75। আচ্ছা একটা কাজ করি, 475 বাই 100, পার্সেন্টেজ তুলে দিলাম, পার্সেন্টেজ তুলে দিয়ে লিখলাম বাই 100%, তাই তো? ঠিক আছে, 95%-এ 4.75, ঠিক আছে, 4.75 বাই 100, ওকে, ঠিক আছে। ওকে 30 অঙ্কটা দেখি। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। দেখো এইরকম অঙ্ক আমরা করেছিলাম, 27 অঙ্কটা বোধহয় মোস্ট প্রবাবলি। দেখো ওই লাইব্রেরি 60% বই, তার মধ্যে 40% বই, মনে আছে? আচ্ছা, তো দেখো 30 অঙ্কটা বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর, 5% কর দেওয়ার পর থাকে কত? তার বেতনের 95% থাকে। এবার বলছে 95% এবং বাকি টাকা মানে 95% টাকার 95% খরচ করে ফেলে, মানে এর আবার 95% খরচ করে ফেলে, এবং তারাতে 114 টাকা থাকে। তাহলে যদি 95 টাকার 95%-এর 95% খরচ করে ফেলে তাহলে আর 5% বাকি থাকে না, আর 5% বাকি থাকে। তা দেখো তারা কী বলেছে, আমি একদম ডাইরেক্ট করলাম, এক ব্যক্তি তার বেতনের 5% কর দিয়ে দেয়, তাহলে রইল পড়ে 95%। এবার তার আবার 95% খরচ করে ফেলে, তাহলে রইল পড়ে 5%, তাহলে 95%-এর 5% রইল, এবং সেটা সমান সমান বলে দিয়েছে কত? 114 টাকা। দেখো, তাই না? 95%-এর 5% সমান সমান 114 টাকা। এবার বলছে মোট বেতন কত টাকা, তার মানে 100% কত, তাই তো? আর তাহলে আমি এখানে বলতে পারি যে 1% সমান সমান কী হবে? 114 বাই 95 ইন্টু 5 হলো, 95%-এর 5% হলো, তাহলে 1% সমান সমান এটা হয়ে গেল। এবার বলছে 100% সমান সমান কত? তাহলে নাও 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে গুণ করে দাও। আচ্ছা 5 দিয়ে কত হচ্ছে? আচ্ছা কাজটা চেঞ্জ করি, 20, দেখো 5 দিয়ে যাচ্ছে 5 1995, 4 19 দিয়ে টাকা যাচ্ছে 6 19 114, তারপরে দেখো 2400 টাকা হচ্ছে, 2400 টাকা হচ্ছে, 4 6 24, 2400 টাকা। আচ্ছা দুটো পার্সেন্টেজ আছে, একটা 100 দিকে গুণ হবে আবার, আর কি। যাই হোক এটা করা হয়নি, দেখো দেখেই বুঝতে পারবে তোমরা। 95%-এর 5% 114, তাই তো? তাহলে 1% কত, 100% কত, এই তো অঙ্ক। বোঝা গেল? এখানে দুটো শূন্য কোথা থেকে এলো? দেখো দুটো পার্সেন্ট আছে না, 95%, 95/100, 5/100 যদি আমি ভাঙতাম তাহলে কী হতো? 95/100 হতো, 5/100 হতো, তাই না? আর এখানে একটা পার্সেন্টেজ নিয়েছি আমরা, না মানে 1/100-কে ধরেছিলাম, তাই না? তার মানে আরও একটা 100 রয়ে গেলো, এই একটা 100 দিয়ে পরে কোনোখানে গুণ করে দেবো, মানে কোনোখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। কোনো সমস্যা হলে দেখো
একদম পাতি অঙ্ক, একদম পাতি অঙ্ক। তোমাদের হয়তো বুঝতে এটা অসুবিধা হতে পারে যে লাস্টে আমি যেহেতু এখানে 95% 5% বলেছি, মানে ভেঙে নিইনি, তো লাস্টের দুটো শূন্য কোথা থেকে এলো এটা তোমাদের মনে হতে পারে, সেটা তুমি দেখে নাও। দেখো 95% 5% দুটো পার্সেন্টেজ আছে, তার মানে দুটো নিচে 100 থাকবে না, নিচে দুটো 100 থাকবে না। আর এখানে যখন আমি 1% বলছি তাহলে নিচে একটা 100, তাই তো? তাহলে আরেকটা 100 যেটা আছে সেই 100টা আমি পরে লাস্টে গুণ করে দিয়েছি। ভালো করে দেখে নাও একবার, কোনো সমস্যা হলে বলো।